রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো পড়লেই প্রশ্ন কমন পড়বে সেই নিয়ে আজকের ভিডিও। আমি নাবিল হাসান আছি। আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের সাধারণ জ্ঞান প্রশ্নটা আমরা সলভ করব এবং রাবির বিগত 5 বছরের প্রশ্ন সলভ করা হবে এই ইউটিউব চ্যানেলে অথবা এই ফেসবুক পেজে। এর সাথে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব, গুচ্ছের প্রশ্ন সলভ করব। তো কথা না বলে আমরা শুরু করে দিই। সবাই রিয়েক্ট দিয়ে শেয়ার করে নিজের সংরক্ষণে রাখি, যে কোনো সময় কিন্তু কাজে লাগবে। প্রথম প্রশ্নটা ছিল জিপিএস এর পূর্ণরূপ কি? তার মানে এই প্রশ্নটা এসেছে পূর্ণরূপ থেকে। সো আমরা খাতায় লিখে ফেলি যে পূর্ণরূপ থেকে প্রশ্ন আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, সচরাচর কিন্তু এসে থাকে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য প্রযুক্তিমূলক যে পূর্ণরূপগুলো রয়েছে সেই তথ্য প্রযুক্তির পূর্ণরূপগুলো থেকে বেশি আসে। যেমন আমি কয়েকটা আরো বলে দেই, এগুলো একটু লিখে ফেলি, এখান থেকে কমন পড়তে পারে। যেমন www, তারপর HTTP অথবা HTTPS, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে রম, তারপর কি আছে, তারপর আছে www, ATM আছে, ATM, তারপর আছে CPU, তারপর আছে OMR, তারপর আছে ভাইরাস। এই টাইপের যেই পূর্ণরূপগুলো আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখব। তথ্য প্রযুক্তি থেকে বেশি আসে, অন্যান্য থেকেও কিন্তু পূর্ণরূপ থেকে প্রশ্ন আসতে পারে। সো এরপরে আমাদের প্রশ্নটি ছিল ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়? উত্তরটা কিন্তু দেওয়া আছে গ, সুনীল নারায়ণ। তো ক্রিকেট খেলার যেই জায়গা বা খেলাধুলা থেকে একটা প্রশ্ন আসবে। সো আমরা প্রশ্ন কোন টপিক থেকে এসেছে সেটা একটু ধরি। এটা এসেছে খেলাধুলার মধ্যে ক্রিকেট থাকতে পারে, ফুটবল থাকতে পারে, হকি থাকতে পারে, অলিম্পিক থাকতে পারে, ভলিবল থাকতে পারে, যে কোনো প্রশ্ন থাকতে পারে। তো যেহেতু ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা যখন প্রশ্ন সলভ করব আমরা একটু বিশ্লেষণ করে সলভ করব। যেমন ক্রিকেটের পিতৃভূমি বলা হয় হচ্ছে ইংল্যান্ডকে। কোনটাকে? ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেটের পিতৃভূমি বলা হয়। এবং ক্রিকেট খেলার যে মাঠ থাকে সেটা দৈর্ঘ্য কিন্তু কত গজ? সেটা দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 22 গজ। তারপর ক্রিকেট যে ব্যাট থাকে সেটা কোন কাঠ দিয়ে বানানো হয়? সেটা কিন্তু উইলো কাঠ দিয়ে কিন্তু ক্রিকেটের ব্যাট বানানো হয়। আর আমরা জানি যে ক্রিকেটের যে নিয়ন্ত্রণ করে থাকে আন্তর্জাতিক ক্রিকেট, সেই সংস্থার নাম হচ্ছে আইসিসি। এই আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, অনেকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলে থাকে। অথবা আইসিসি দিয়ে কিন্তু আরেকটা পূর্ণরূপ হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সামথিং লাইক দ্যাট। এবং বাংলাদেশ কিন্তু এই আইসিসির 10ম সদস্য। কত সদস্য? 10ম সদস্য। এরপরে ক্রিকেট খেলায় যখন কোনো কারণে ম্যাচ সম্পন্ন না হয়, দুই দলের সাথে যেই সিদ্ধান্তের সাথে সেটাকে সম্পন্ন করা হয় ডার্কওয়ার্থ লুইসের মাধ্যমে। কোনো খেলা যদি কোনো সময় মাঝখানে থেমে যায় সেটাকে কিন্তু সম্পন্ন করা হয়। সো ক্রিকেট নিয়ে আমরা আরও তথ্য জানবো, এরই পাশাপাশি অন্যান্য খেলা নিয়ে কিন্তু আমরা তথ্য জানার চেষ্টা করব। আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল যে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আমি বারবার বলি এই সংবাদ সংস্থা কি? সংবাদ সংস্থা থেকে প্রশ্ন আসে। সংবাদ সংস্থা টপিকটা আমরা লিখে ফেলবো। অথবা সংবাদপত্র। দেখুন, সংবাদপত্র আর সংবাদ সংস্থা দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সো সংবাদ সংস্থার মধ্যে কয়েকটা খুবই বিখ্যাত সংবাদ সংস্থা রয়েছে। AFP পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা, এজেন্স ফ্রান্স প্রেস। তো এই AFP কোন দেশের সংবাদ সংস্থা? ফ্রান্সের সংবাদ সংস্থা। AFPর পূর্ণরূপ কি? আবার BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। এই BBCর পূর্ণরূপ কিন্তু অন্যরকম ছিল। আবার BBC বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় কবে? আবার আমরা যদি রয়টার্স কোন দেশের, আমরা জানি যুক্তরাজ্যের, উত্তর দেওয়া আছে। তো এই রয়টার্স কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা। আর রয়টার্স বানানটাও কিন্তু ইন্টারেস্টিং, কারো জানা থাকলে এই রয়টার্স শব্দটার ইংলিশ শব্দটা আমরা একটু কমেন্টে লিখে দিই। সো AFP, BBC, আল জাজিরা, রয়টার্স, AP, তারপর এছাড়াও যে সংবাদ সংস্থাগুলো রয়েছে আমরা ভালো করে পড়লে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন পেতে পারি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প এর লেখককে। আমি বারবার বলবো বিভিন্ন গ্রন্থের লেখক। সেটা হতে পারে বাংলাদেশের বিভিন্ন গ্রন্থ, হতে পারে আন্তর্জাতিক বিভিন্ন গ্রন্থ। আন্তর্জাতিক গ্রন্থের মধ্যে কি রয়েছে? প্যারাডাইজ লস্টের লেখক কে হতে পারে, ম্যাকবেথের লেখককে এটা দিতে পারে। তারপর অন্যান্য উইংস অফ ফায়ার কে লিখেছেন দিতে পারে। এই টাইপের বই কিন্তু হতে পারে। আবার বাংলাদেশের ক্ষেত্রে হুমায়ুন আহমেদ বলি, তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, নজরুল বলি, বা বেগম রোকেয়া বলি, সেলিনা হোসেন বলি,
কার কোন গ্রন্থ, কার কোনটা নাটক, কোনটা উপন্যাস আমরা একটু ভালো করে মুখস্থ করলে কিন্তু আমাদের এটা থেকে কমন পড়তে পারে। এরপরের প্রশ্ন ছিল একটা মোটামুটি আমি বলবো যে আইকিউ টাইপের প্রশ্ন। তো আমরা একটু সলভ করি, এখানে সামান্য ভুল আছে, এখানে 18 হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। তো দেখো এটা যদি আমরা সলভ করি 7, 8, 12, 13, 17, 18 ছিল এবং এখানে 3টা বক্স ছিল, 3টা বক্স দিয়ে বলেছে 3টা বক্সের মধ্যে কি কি বসবে। হ্যাঁ, এরকম টাইপের ছিল যে টিক চিহ্ন দিয়ে দিয়েছিল। দেখো 7, তারপর হচ্ছে 8, হ্যাঁ 7-এর পরে 8, 8-এর সাথে 4 যোগ করলে হয় 12, 4 যোগ করে 12-এর পরে 13, 13-র সাথে 4 যোগ করলে হয় 17, 17-এর পর হবে 18, 18-এর পর 4 যোগ করলে কত হয় 19, 20, 21, 22। এখানে কোনো অপশানে কি 22 আছে? তার মানে 22 আমরা পাচ্ছি না। কিন্তু 22-এর পরে আমরা জানি যে 7-এর পরে যেহেতু 8 হয়েছে, 22-এর পরে 23 হবে, তাহলে 23 আছে এই দুইটা অপশানে, গ হতে পারে, ঘ হতে পারে। কিন্তু আমরা জানি 22-এর পরে 23 হওয়ার পর আমরা 4 যোগ করব। 23-এর পরে যদি 4 যোগ করি 24, 25, 26, 27, এটাতে 27 না, এটা বাদ, তার মানে গ হচ্ছে সঠিক উত্তর। তো পরীক্ষায় কিন্তু সংখ্যাগত এরকম টাইপের বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। সো আমরা এর জন্য বেসিক যেই আইকিউর বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। আমার রাজশাহী এবং চট্টগ্রাম এবং গুচ্ছের যে কম্বাইন্ড পেইড ব্যাচ, একবার টাকা পে করলে সবগুলো প্রিপারেশন হয়ে যাবে, সেখানে কিন্তু ম্যাথ ও আইকিউর ক্লাসও থাকবে। 6 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি বামন গ্রহ। তো এই সৌরজগৎ, এই টপিকটা এসেছে হচ্ছে কোন জায়গা থেকে, টপিক ধরতে হবে, আমরা টপিক আজকে ধরা দেবো, এগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সৌরজগৎ থেকে প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। তো সৌরজগতের মধ্যে প্রত্যেকটা গ্রহ, সূর্যের বর্ণনা, প্রত্যেকটা নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি পড়লে কিন্তু আমরা 1 মার্ক কম পাবো। তো প্রশ্ন ছিল নিচের কোনটি বামন গ্রহ। তো মোট 5টি বামন গ্রহের কথা জানা যায়। এখন মেইন কথা, বামন গ্রহ কি? দেখো সৌরজগতে কিন্তু 8টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই নেপচুনের পরে আরেকটা গ্রহ কিন্তু ছিল, যেটা ছিল প্লুটো। তো এই প্লুটোকে গ্রহ বলা হতো, কিন্তু 2006 সালে, কত সালে, 2006 সালে IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের যে সংস্থা, তারা বলেছে যে প্লুটোকে আর গ্রহ বলা যাবে না, কারণ প্লুটোর মধ্যে গ্রহের কোনো বৈশিষ্ট্য নেই। গ্রহ হতে হলে যেই পরিমাণে আকার হতে হবে সেটাও প্লুটোর মধ্যে নাই। আবার প্লুটো কিন্তু উপগ্রহ না, কোনো গ্রহের চারদিকেও ঘুরে না, তাহলে গ্রহ উপগ্রহ যেগুলো না সেগুলো কিন্তু বামন গ্রহ। সেরেস, এরিস, প্লুটো এই টাইপের এগুলো কিন্তু বামন গ্রহ। তো সৌরজগতের সবচেয়ে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি? বুধ। সূর্য থেকে তৃতীয় গ্রহ কোনটি? পৃথিবী। আবার কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, কোন গ্রহের আকার সবুজ, কোনটি পৃথিবীর যমজ গ্রহ ইত্যাদি বিষয় জানলে কিন্তু মোটামুটি আমাদের এখান থেকে কমন করতে পারে। তো এবার আমরা 7 নম্বর প্রশ্ন যদি সলভ করি, মুজিব একটি জাতির রূপকার, চলচ্চিত্রের পরিচালককে। এটি কিন্তু এসেছে, আমরা বলতে পারি কোন কোটা থেকে, শেখ মুজিবুর রহমান এই টপিক থেকে এসেছে, চলচ্চিত্র থেকে। সো এটা একটা রিসেন্ট টপিকও আমরা বলতে পারি। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটে রিসেন্ট টপিক থেকে প্রশ্ন আসে। তো এই বছর যেহেতু এটা ইম্পর্টেন্ট না, এই জায়গায় আমরা জিয়াউর রহমান সংক্রান্ত কোনো বই পেতে পারি, বইয়ের প্রশ্ন পেতে পারি, বেগম খালেদা জিয়া নিয়ে কোনো প্রশ্ন পেতে পারি, আবার ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে কোনো কিছু প্রশ্ন আসতে পারে। তাদের বই, তাদের উক্তি, তাদের প্ল্যান, তাদের ভালো কার্যক্রম, তাদের সাথে জড়িত তথ্যগুলো আমরা জানলে এই জায়গা থেকে আমরা কিন্তু প্রশ্ন কমন পাবো। আমাদের 8 নম্বর প্রশ্ন ছিল, অবশ্যই সবাই মাথা রাখবা, এটা এসেছে কোন জায়গা থেকে? এটা এসেছে বিভিন্ন চিত্রশিল্প বা চিত্রশিল্পী থেকে। সো চিত্রশিল্প, এটা থেকে আমরা দেখব 2টা প্রশ্ন এসেছে। চিত্রশিল্প থেকে কয়টা প্রশ্ন এসেছে? 2টা প্রশ্ন এসেছে। সো এখানে প্রশ্ন ছিল যে ভিনসেন্ট ভ্যান গঘ কে? আমরা অবশ্যই জানি সে তার জীবনে অত খ্যাতি পায় নাই। একটা নেদারল্যান্ডের একটা বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ কিন্তু একজন চিত্রশিল্পী, এবং এই ভ্যান গঘের বিখ্যাত যেই চিত্রকর্মগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সানফ্লাওয়ার। কি? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার কি রয়েছে? সানফ্লাওয়ার, মাথায় রাখবা। এবং এই ভিনসেন্ট ভ্যান গঘের চিত্র যে কর্মগুলো বেশিরভাগ ক্ষেত, গম, কাক, এই প্রকৃতি নিয়ে, আমরা এগুলো যদি বই থেকে পড়ি আমরা কিন্তু খুব ভালো করে জানবো। যখন আমি পেইড ব্যাচে পড়াবো খুব সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। এর পরবর্তী প্রশ্ন ছিল, কোন তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষিত বা ভূষিত করা হয়? এটা আমরা বঙ্গবন্ধু টপিক থেকেও ধরতে পারি। তো এটা উত্তর কিন্তু 23 ফেব্রুয়ারি 1969। এইবার কিন্তু সেই টাইপের প্রশ্ন আসবে না, ওই একই কথা। এখানে একটা রিসেন্ট প্রশ্ন আসতে পারে, অথবা ওই যে 3 জন ব্যক্তির নাম বললাম তাদের থেকে প্রশ্ন আসতে পারে। সেখানে তোমরা অবশ্যই অ্যাড করে দাও কাকে?
অবশ্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় 4 নেতা। আমি যা যা বলছি একটু নোট করে নিই ভাই, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এইবার কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? এটা এসেছে ভৌগোলিক উপনাম। কোন টপিক? ভৌগোলিক উপনাম। ভৌগোলিক কোন নাম? ভৌগোলিক উপনাম থেকে এসেছে। ভৌগোলিক উপনাম কোনগুলা? পৃথিবীর স্বর্গ কোনটি, পৃথিবীর রুটির ঝুড়ি কোনটি, মার্বেলের শহর কোনটি, রিকশার নগরী কোনটি, মন্দিরের শহর কোনটি। হ্যাঁ, এই টাইপের যে প্রশ্নগুলো থাকে মুখস্থ টপিক, তো আমরা যদি এই ভৌগোলিক উপনামগুলো একটু ভালো করে পড়ি, হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো সিটি অফ কালচার বলা হয় কিন্তু ফ্রান্সের প্যারিসকে, রাইট। অস্ট্রিয়ার ভিয়েনা, হ্যাঁ, ইউরোপের প্রবেশদ্বার। কলকাতা, তো এই সবগুলোর কিন্তু এরকম রয়েছে। এরপর বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পাঠিকার নাম কি? এটা 23-24 সালেও এসেছে। এই 24-25 সেশনেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এটা কোন জায়গা থেকে এসেছে? সাম্প্রতিক, এবং সাম্প্রতিক যে টেকনোলজি বা তথ্য প্রযুক্তি থেকে এসেছে। আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সংবাদ পাঠিকার নাম ছিল হচ্ছে অপরাজিতা। চ্যানেল 24 কে চ্যানেল 24 কিন্তু এটা দিয়ে করিয়েছিল, তাদের এখানে নিউজ প্রেজেন্ট করিয়েছিল অপরাজিতাকে দিয়ে, এবং এটা কিন্তু 2023 সালে তোমার কি হয়েছে, চালু হয়েছে। আর আমি খুব শিওর দিয়ে বলতে পারি এই বছর তোমার এই যে আমরা জানি কোন ব্যক্তি ইলন মাস্ক বা তার যে প্রযুক্তি, তার সাথে বাংলাদেশের যে স্টারলিংক বা ইত্যাদি নিউরোলিংক বা তার যে প্রযুক্তিগুলো, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমরা একটু খেয়াল করব, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে ভ্যাটো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখো, এই ভ্যাটো শব্দটি হচ্ছে একটি ল্যাটিন ভাষার শব্দ। এই ভ্যাটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। কি মানি না? কোনো চুক্তি বা কোনো প্রস্তাবনার পক্ষে আমি না। তো এইটা ব্যবহার করা খুব, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সদস্য দেশ কিন্তু 15টি দেশের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী দেশ। এই যে 10টি দেশ অস্থায়ী সদস্য, তারা কিন্তু 2 বছরের জন্য জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের মনোনীত হয়ে থাকে। আর 5টি যে স্থায়ী সদস্য রয়েছে, সেই সদস্যগুলো কিন্তু এই ভেটো পাওয়ার রয়েছে। 5টি স্থায়ী সদস্য দেশের নাম মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে তোমার বন্ধু ফারুক। ধরো তোমার একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ফারুক। এই ফারুক দিয়ে আমরা মনে রাখতে পারবো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশ কি কি? ফ্রান্স, আমেরিকা মানে আমরা যুক্তরাষ্ট্র বলবো, রাশিয়া, এটা ইউকে মানে যুক্তরাজ্য, সিতে হচ্ছে চায়না। তো এইগুলা কিন্তু প্রশ্ন এসে থাকে। তো তারাই কিন্তু কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভ্যাটো দিতে পারে। যেমন 1971 সালে পাকিস্তান যখন যুদ্ধবিরতির জন্য এই জাতিসংঘে আবেদন জানিয়েছিল, রাশিয়া কিন্তু আমাদের পক্ষে ভ্যাটো দিয়েছিল যে না, যুদ্ধ থামানো যাবে না। তো কোনো প্রস্তাব যখন জাতিসংঘে উঠে, এই 5টা দেশের মধ্যে কোনো একটা দেশ যদি ওই প্রস্তাবকে ভ্যাটো দিয়ে দেয়, যে আমি মানি না বলে দেয়, ওই প্রস্তাব কিন্তু আর পাস হয় না। সো এই টাইপের বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা কিন্তু এরকম টেকনিক আর অনেক কিছু শিখবো। এরপরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালীটির নাম কি? স্পষ্টই বুঝতে পারছি এটি প্রণালী থেকে এসেছে। সো প্রণালী টপিকটা যারা পড়বা তারা বিউপি কিংবা এই রাবিতে কিন্তু প্রশ্ন কমন পাবা। আমি প্রণালীর জন্য একটা ফ্রি ক্লাস নিয়েছি আমার নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে। যারা এইটাতে ঢুকে ওই ফ্রি ক্লাসটা দেখবে, তাদের কোনো প্রণালী আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। আমি বারবার জোর দিয়ে বলছি, এই প্রণালীর ক্লাসটা দেখলে এই প্রণালী কোনটা কোথায় কাকে সংযোগ করেছে, কোনটা কোথায় কাকে পৃথক করেছে, আমাদের চোখের মধ্যে ভাসবে। যেমন এই যে লোহিত সাগর, এডেন উপসাগর, এগুলো কিন্তু সোমালিয়ার পাশে, এগুলো কিন্তু ইয়েমেনের পাশে, জিবুতির পাশে আমার চোখে ভাসতেছে। এটা অবশ্যই বাবেল মানদেব প্রণালী। পক প্রণালী সংযোগ করেছে, মানে পৃথক করেছে কাকে কাকে? পৃথক করেছে কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতকে। সুন্দা প্রণালী রয়েছে, এটা কোন দিকে? এটা হচ্ছে তোমার মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে। জিব্রাল্টার প্রণালী কোন দিকে রয়েছে? জিব্রাল্টার প্রণালী রয়েছে তোমার ওই যে স্পেন আর মরক্কোকে পৃথক করেছে। এগুলো কিন্তু আমার চোখে ভাসতেছে, মুখস্থ করে নেই, কারণ আমি ম্যাপ দেখেই পড়িয়েছিলাম। সো প্রণালীর টপিকটা যদি কারো 1 নম্বর কমন পাওয়া লাগে, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা নাবিল জিকে আমার যে পেজটাতে ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো একটু দেখলেই হবে। হ্যাঁ, এরপর বাংলা সাহিত্যে কোন লেখককে সাহিত্য সম্রাট বলা হয়? সাহিত্য সম্রাট অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি সাহিত্যিকদের উপাধি, কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এই টপিকটা আমরা ভালো করে পড়বো। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি কি তাকে বিদ্যাসাগরই বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর কি বিশ্বকবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারও একটা এরকম রয়েছে, সেটা হচ্ছে সাহিত্য সম্রাট। এটা কিন্তু তার কি
উপাধি, আবার তাদের কিছু ছদ্মনামও রয়েছে, যেমন বীরবল। বীরবল কার ছদ্মনাম একটু কমেন্ট করে জানাই। মৌমাছি কার ছদ্মনাম একটু কমেন্ট করে জানাই। ঠিক আছে, একটু আমরা একটু কমেন্ট করে জানালে আমরা বুঝবো, আমরা পারি। এরপর ম্যাগনা কার্টা ঘোষণা হয়েছিল কত সালে? 1215 সালে 15ই জুন। ইংল্যান্ডের রাজা জন, আমার সাথে মুখস্থ করে ফেলি, তিনি তার নাগরিকদের জন্য চাপে পড়ে একটা অলিখিত অধিকার সনদ তিনি কিন্তু করেছিলেন, সেটাই কিন্তু এই ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টাকে বলা হয় ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল, ইংল্যান্ডের প্রথম কোনো শাসনতান্ত্রিক দলিল, ইংল্যান্ডের অলিখিত সংবিধানের অংশই কিন্তু এই ম্যাগনা কার্টা, যেটা করেছিলেন ইংল্যান্ডের রাজা জন 1215 সালের 15ই জুন। তো এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু মহাদেশ ভিত্তিক, দেশ ভিত্তিক তথ্য থেকে এসেছে, আমরা একটু ভালো করে পড়বো। এরপরে আমাদের প্রশ্ন ছিল বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি? এটা অবশ্যই এসেছে কোন টপিক থেকে? আমাদের মুক্তিযুদ্ধ 71 টপিকটা থেকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, অবশ্যই মাথায় রাখবো। তো এটা হচ্ছে শহীদুল ইসলাম, তার নামের সাথে আরেকটা আছে লালু, হ্যাঁ, তাকে লালুও কিন্তু বলা হতো, শহীদুল ইসলাম লালু, খ নাম্বার উত্তর হবে। এবং তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টরে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল কিন্তু 13 বছর, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি কে পেয়েছিলেন? তিনি কিন্তু বীর প্রতীক পেয়েছিলেন। এবং আমরা জানি মুক্তিযুদ্ধে দুইজন নারীকে বীর প্রতীক দেওয়া হয়েছিল, তারামন বিবি আর ক্যাপ্টেন সেতারা। এই যে ডাক্তার সেতারা, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের যে ফিল্ড হাসপাতাল, যেটাই ডাক্তার জাফরুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন, সেটার অংশ ছিলেন, 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আর ওই যে আরেকজনের কথা বললাম তারামন বিবি, তিনি কিন্তু এই 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তারা কিন্তু দুইজনেই বীর প্রতীক ছিলেন। আরেকজন ছিলেন খাসিয়া, একজন গুপ্তচর, সে ব্যক্তির নাম কিন্তু কাকন বিবি, তাকে কিন্তু মুক্তিযুদ্ধে বীর প্রতীক দেওয়ার কথা হলেও কিন্তু দেওয়া হয়নি বা গ্যাজেটেড হয়নি। সো এই তথ্যগুলো আমরা একটু মাথায় রাখলে আমাদের কমন পড়বে। হ্যাঁ, পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা অবশ্যই স্পেনের গৃহযুদ্ধ। আমরা জানি যে এই যে চিত্রকর্ম থেকে আরেকটা প্রশ্ন কিন্তু আসলো, স্পেনের একজন কিউবিস্ট আন্দোলনের সাথে জড়িত ছিল। কি আন্দোলন? কিউবিজম কিন্তু একটা চিত্রশিল্পীদের আন্দোলন। এই কিউবিস্ট আন্দোলনের সাথে জড়িত এই পাবলো পিকাসো স্পেনের গৃহযুদ্ধ নিয়ে, শাসককে নিয়ে তিনি কিন্তু একটা চিত্রকর্ম অঙ্কন করেছিলেন, যেটা কিন্তু গৃহযুদ্ধকে নির্দেশ করে, নাম হচ্ছে গুয়ের্নিকা। আর মজার ব্যাপার, 150 কোটি টাকা, বাংলাদেশের টাকায় 150 কোটি টাকায় তার একটা চিত্রকর্ম বিক্রি হয়েছিল। কত সালে? 2015 সালে। সে চিত্রকর্মের নাম কি? উইমেন অব আলজিয়ার্স। আলজিয়ার্সের নারীদের নিয়ে তিনি এঁকেছিলেন। একটু গুগলে সার্চ করলে আমরা দেখবো 2015 সালে বাংলাদেশি টাকায় কত কোটি টাকা বিক্রি হয়েছিল আমি কিন্তু বলেছি। সো এইগুলো কিন্তু আসতে পারে। সো মাথায় রাখতে হবে, এই চিত্রশিল্প চিত্রকর্ম থেকে প্রশ্ন আসবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। টপিকটা নিয়ে ফেলতে হবে আমাদের। এরপরে বাংলাদেশের কয়টি জেলার সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে? এক এক জায়গায় দেখা যায় 3টি, কোন কোন জায়গায় দেখা যায় 5টি। আসলে সঠিক উত্তর কোনটি? দুইটাই সঠিক, দুইটা জরিপে দুইটা জেলাকে। 5টি যদি বলে তাহলে কোন জেলার সাথে সুন্দরবন আছে? সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, এটা দিয়ে আমরা মনে রাখবো কোন জেলাগুলোর সাথে সুন্দরবন সংযুক্ত। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, সুন্দরবন দিয়ে সুন্দরবন, বাঘতে বাগেরহাট, সাঁতার দিয়েছে সাতক্ষীরা, খুবের মধ্যে খুতে খুলনা, বতে বরগুনা, আর পটু থেকে আমরা নেব পটুয়াখালী। কিন্তু যদি বলে, যদি কোনো সময় অপশানে 5টি না থাকে, 3টি থাকে এই জায়গায়, তখন 3টি কিন্তু উত্তর হবে, 5টি না থাকলে 3টি হবে। সেক্ষেত্রে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। আর সুন্দরবন যেই জেলার মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত সেটা কিন্তু বাগেরহাট, সবচেয়ে কোন জেলা বিস্তৃত সেটা কিন্তু খুলনা, তারপর সাতক্ষীরা। আর 5টি বললে সেই টেকনিক তো আমি বলে দিলাম। তাহলে সুন্দরবন বা বাংলাদেশের যেই সম্পদ বা শিল্প, এই টপিকটা আমরা ভালো করে পড়ে যাব, যাতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন পাই। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কাকমারি সম্মেলন নিয়ে। তো এই যে কাকমারি সম্মেলন, এটা কিন্তু হয়েছিল কত? 57 সালে। কোথায়? টাঙ্গাইলের সন্তোষে। কার সাথে জড়িত? আমরা জানি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে জড়িত। তো এই বছরও কিন্তু তিনি প্রাসঙ্গিক। তো এই টপিকগুলোকে এসেছে মুক্তিযুদ্ধ বা তার পরবর্তী সময়ের সমসাময়িক জায়গা থেকে। তো আমরা এগুলো একটু ভালো করে পড়বো, মুক্তিযুদ্ধ টপিকটা প্রশ্ন কমন পেতে চাইলে। এরপর মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তি থেকে কিন্তু প্রশ্ন আসে। কোন বিশ্ববিদ্যালয়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এটা কিন্তু ছিল কে? কার্ল মার্কস ছিল। তো এরকম উক্তির মধ্যে রয়েছে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুল ডিকশনারি। এটা কার ওয়ার্ড? বা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। বা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। হ্যাঁ, তারপর হচ্ছে যে বাজারের নিকৃষ্ট মুদ্রা ভালো মুদ্রাকে বিতাড়িত করে দেয়। তারপর হচ্ছে জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিনাইড। এই টাইপের উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে।
তাই উক্তি আমরা ভালো করে পড়বো। এরপরে ছিল চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়। প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে ব্রিটিশ যে পিরিয়ডটা ছিল, ব্রিটিশ শাসন আমল থেকে এসেছে। তো এরকম 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড ক্লাইভ, লর্ড রিপন, তারপর এই যে যতজন এরকম টাইপের ব্যক্তি ছিলেন তাদের কার কি ভূমিকা, কার কি বিষয়, ওই সময় কোন সংগ্রামগুলো হয়েছিল, সিপাহী বিদ্রোহ, এই টাইপের টপিকগুলো আমরা পড়বো। তো এটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল কিন্তু 1793 সালে, ঠিক আছে, আমাদের মাথায় রাখতে হবে। এইটা এসেছিল সাম্প্রতিক থেকে। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কিন্তু 33তম। আমরা 33তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে। তো তাহলে এই সমসাময়িক যে ব্যাপার, এখন যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো পড়লে সাম্প্রতিক থেকে বা এই উন্নয়ন প্রকল্প থেকেই যে আসবে আমরা হলপ করে বলতে পারি না, সাম্প্রতিক যে কোনো টপিক থেকে প্রশ্ন আসবে। এবং আমি কিন্তু আমার এই কোর্সে রাবি, চবি, গুচ্ছের এক কোর্সে মাত্র 500 টাকায় আমি কিন্তু এইগুলো সাম্প্রতিক সহ বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাথ, আইকিউ, প্রত্যেক টপিকের উপর ক্লাস, মডেল টেস্ট, সিক্রেট সাজেশন দেখে দেখে প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু সলভ করাই দিব, সেটা নিয়ে পরে কথা বলবো। তো তোমরা সাম্প্রতিক পড়বা ভালো করে। বেল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত? দেখো, বেল আউট শব্দটি হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত। ধরো আমি নাবিল হাসান, এখন আমার টাকা পয়সা নাই, দেউলিয়া হয়ে যাচ্ছি, একদম দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা। পরে যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এসে আমাকে টাকা দিয়ে সাহায্য করে বা সাহায্য করার প্রতিশ্রুতি দেয় বা বন্ড দেয় বা প্রতিশ্রুতিমূলক কোনো কাগজপত্র দেয়, তখন ওই প্রসেসটাকে বলা হয় বেল আউট। তো এটাই তো অবশ্যই নিঃসন্দেহে দ্ব্যর্থহীনভাবে এটা কিন্তু অর্থনীতির সাথে জড়িত একটা প্রপঞ্চ। হ্যাঁ, তারপর আমাদের লাস্ট একটা প্রশ্ন, সেটা আমরা দেখব, সেটা কিন্তু এই দিকে, সেটা এসেছে যে প্যারোল কি। প্যারোল কি? প্যারোল হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। মানে তুমি ধরো আসামির, একজন আসামি, তুমি না হও, আমি দোয়া করি, তো তোমাকে কোনো শর্ত সাপেক্ষে তোমাকে মুক্তি দিল এবং তুমি যদি সেই শর্তগুলো ভঙ্গ করো তোমাকে আবার হাজতে নিয়ে আসা হবে, এটাকে কিন্তু প্যারোল বলে। তো এটা কিন্তু এসেছে জাতীয় সংসদ থেকে। সংসদের বা আমাদের আইনের কিছু শব্দ রয়েছে, যেমন এমিকাস কিউরিউ মানে আদালতের বন্ধু, কিংবা কখন কোরাম হয় বা বিল কি, তো এই টাইপের জায়গাগুলো থেকে কিন্তু সহসাই প্রশ্ন আসে। সো আমরা সংসদ এবং আমরা সংবিধানটা ভালো করে পড়বো। এই ছিল আমাদের আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের এই ইউনিটের প্রশ্ন। সো যারা এই চ্যানেল এবং এই পেজে যুক্ত থাকবে এখন থেকে, তারা কিন্তু এরকম ভিডিও পাবা। রিয়েক্ট দিয়ে একটু হেল্প করো আমার জন্য। এই কয়েকদিন আমার সাথে যা ট্র্যাজেডি হয়েছে, আমি আসলে তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি। একদিক থেকে আমার ভাই অসুস্থ, আমার মায়ের অপারেশন, আমার মামা মারা গেছে কয়েকদিন আগে, ছোট মামা। তো সেই জায়গা থেকে কামব্যাক করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার জন্য দোয়া করো মানসিকভাবে। সো একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখো আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা রাবির জিকে নিয়ে টেনশন, চবির জিকে নিয়ে টেনশন, যে কমন পেতে চাও, ভালো প্রিপারেশন নিতে চাও, A to Z প্রিপারেশন নিতে চাও, এবং গুচ্ছের এই তিনটার হবে একটা কোর্সে, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, লাইভের উপর রেকর্ডেড থাকবে, এক্সাম হবে, মডেল টেস্ট এবং সিক্রেট সাজেশন হবে। শুধু তোমরা কত টাকায় পাবা? মাত্র 500 টাকায় পাবা। 500 টাকায় এত সার্ভিস পাবো মাত্র 500 টাকায়। কিচ্ছু করতে হবে না, তোমাদের একদম সিম্পলি বলে দিই। তুমি জাস্ট কি করবা, 01737767421 অথবা 01307515906, এই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে নগদে অথবা বিকাশে 500 টাকা নিজে কলে সেন্ড মানে দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করে দিবা। প্রথমে এই দুইটার যে কোনো একটা নাম্বারে টাকাটা পাঠায়, তারপর কি করবা? বসে থাকবা না। আমার যে নাবিলস জিকে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছ, এইটার মেসেজ অপশানে যাবা, গিয়ে বলবা লাস্ট নাম্বারটা দিবা বা পুরো নাম্বারটা দিবা অথবা ট্রানজাকশন আইডিটা দিবা বা স্ক্রিনশট দিয়ে বলবা আমি টাকা পাঠাইছি, ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দেন। আর তাহলে তোমাকে গ্রুপে অ্যাড করে দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না 500 টাকায়। এখনই প্রস্তুত হয়ে যাও, মিস করো না, কমন পড়বে ইনশাল্লাহ। আর রাবির জিকের এরকম সলভ ভিডিও আমি আরও করব, চবির জিকের এরকম বিগত সালের প্রশ্নটাকে আরও সলভ করবো এবং গুচ্ছেরও সলভ করবো। এই আইডি, পেজ আর এই ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেয়ার করে রেখো। আর ভর্তি হতে চাইলে এখনই টাকা পাঠিয়ে নক দিয়ে ফেলো।